আর মাসখানেক পরে মণ্ডল সাহেব বাড়ি এসেছিলেন। আমি এবার তাকে দেখেই লজ্জায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। লুকিয়ে লুকিয়ে তাকালাম। কেমন যেন লাগছিল। বড় হচ্ছিলাম আর মন মস্তিষ্ক বুঝদার হচ্ছিল, তাই বোধ হয়। শরীরের লজ্জা শরম ঝেঁকে বসেছিল। মণ্ডল সাহেব আমার এমন পালাই পালাই ভাব দেখে প্রথমে অবাক হয়েছিলেন, কিন্তু সবার সামনে কিছু বলেননি। বিকেলের দিকে ঘরে এলে রাগী রাগী গলায় বলেছিলেন, পালিয়ে বেড়াচ্ছি কেন? আমি শরমে কথা বলতে পারছিলাম না, শুধু দূরে দাঁড়িয়ে শাড়ির কোণা ধরে পেঁচাচ্ছিলাম। মণ্ডল সাহেব মুহূর্তের মাঝে রেগে চৌচির। যেহেতু তার রাগ বেশি, আগেই বলছি, সেহেতু কথায় কথায় রেগে যাওয়া তার স্বভাবগত বৈশিষ্ট্য। তিনি ন্যাকামো দেখতে পারতেন না। আমি তার রাগ দেখে হতভম্ব হয়ে বলেছিলাম, আমার শরম লাগছে তাকে দেখে। উনি ঠান্ডা চোখে আমাকে কিছুক্ষণ দেখে তার ট্যাঙ্ক থেকে মোয়া বের করে আমাকে ডাকলেন। আমি মোয়া দেখে খুশিতে আটখানা হয়ে এগিয়ে যেতেই তিনি আমাকে খপ করে ধরলেন। লজ্জায় আমি হাত ছাড়াতে চাইছিলাম, কিন্তু তিনি শক্ত করে ধরে রেখেছিলেন। এদিকে তার হাত ছাড়াতে না পেরে ঘটিয়েছিলাম আর এক অঘটন। হাত কামড়ে দৌড় দিয়েছিলাম। মণ্ডল সাহেব এবার আর বাচ্চা ভেবে ছেড়ে দিলেন না। তিনিও পিছে পিছে দৌড়ালেন আমাকে ধরবেন বলে। দৌড়াতে দৌড়াতে শাশুড়ি মায়ের সামনে পড়েছিলাম। তিনি আমাকে দৌড়াতে দেখে কঠিন গলায় বকাবাদ্য করলেন। আমি চুপসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলাম। আশেপাশে মণ্ডল সাহেবের অস্তিত্ব ছিল না। কিছু আগেও আমার পিছে দৌড়াতে দেখছিলাম, এখন বকার সময় গায়েব। লোকটা হাড়ে বজ্জাত। শাশুড়ি মা আমার মাথায় ঘোমটা টেনে ঘরে যেতে বললেন। বাড়ির বউদের লাফালাফি দৌড়াদৌড়ি করা খাটে না, জামাই এসেছে খেদমত করতে হয়, এই সেই বলতে বলতে নিজেদের ঘরে চলে গিয়েছিলেন। এদিকে আমি বকা খেয়ে মন খারাপ করে উঠোনে দাঁড়িয়েছিলাম। মণ্ডল সাহেব কোত্থেকে যেন এসেই ভাও বলে আমাকে চমকে দিলেন। আমি রাগী চোখে তাকে দেখতে পেতেই শাড়ির আঁচল কোমরে বেঁধে তাকে ধরতে এলাম, অমনি তিনি দৌড় দিলেন। তার দৌড়ের গতির সাথে আমি পারছিলাম না। বিয়ের আগে ভালোই দৌড়াতে পারতাম, কিন্তু বিয়ের পর শাশুড়ি আমার ধমক শাসন বারণে সারাদিন ঘরে বসে থাকতে থাকতে বিলেতি ব্রয়লার মুরগি হয়ে গিয়েছিলাম। দৌড়ের গতি কমে গিয়েছিল। মণ্ডল সাহেবকে ধরতে না পারার আক্ষেপে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছিল। বাড়িতে গরুর গোবর সংগ্রহ করা হতো। শ্বশুর আব্বা সেগুলো গাছ রোপণে ব্যবহার করতেন। তারপর উঠোন লেপার কাজেও গোবর ব্যবহার করা হতো। হাজি ভর্তি গোবরের দলা দেখে মাথায় বুদ্ধি এসেছিল, আজকে মণ্ডল সাহেবের খবর আছে। আঁচল কোমরে বেঁধে হাতে গোবর তুলে নিয়ে তার পিছে পিছে যতটুকু কাছাকাছি আসা যায় এসে গোবর গায়ে ফিক্কা মেরেছিলাম। বেচারার পিঠে পুরো মাখামাখি হয়ে গিয়েছিল গোবরে। আমি হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলাম। মণ্ডল সাহেব রাগী রাগী চোখে আমাকে দেখছিলেন। ততক্ষণে আমরা দৌড়াতে দৌড়াতে বাড়ির পেছনের পুকুরের সামনে চলে এসেছি। তাকে সাহেবকে রাখতে দেখে হাসতে হাসতে বলেছিলাম, গবর মশাই, আপনার বাড়িতে মণ্ডল গাছ আছে। উনি কোনো প্রত্যুত্তর না করে রাগী রাগী দৃষ্টিতেই চেয়েছিলেন। আমি তার রাগী রাগী দৃষ্টি থোড়াই পাত্তা না দিয়ে বলেছিলাম, আসলে মণ্ডল বাড়ির মণ্ডলটা হারিয়ে গেছে তো, তাই খুঁজছি। মণ্ডল সাহেব কিছুক্ষণ চুপ থেকে উল্টো ঘুরে ওপাশ দিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। আমি হতবুদ্ধির মতো তাকে চলে যেতে দেখছিলাম। ভয় করছিল ভীষণ। তিনি নিশ্চয়ই রেগে গেছেন। এ ধরনের ফাজলামি করা একদমই উচিত হয়নি। উনি যেহেতু শহরে বেশি থেকেছেন, গোবর টবর পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। বেশি পণ্ডিতি করে গোবর ছুঁড়তে কে বলেছিল, এইসব ভাবছিলাম। সেবারের মতো এবারও যদি রেগে থাকে, রাগ ভাঙাবো কি করে, এসব বলে বলে নিজেকে দমকাচ্ছিলাম। ভাবনার মাঝে অমনি কে যেন ঝাপটে ধরে আমার গালে কি যেন লাগিয়ে দিল। ঘুরে তাকাতে মণ্ডল সাহেবের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখলাম। হাতে গোবর, অর্থাৎ তিনি আমার গালে গোবর লাগিয়ে দিয়েছেন। হাসতে হাসতে বলছিলেন, আমি গ্রামের পোলা, রূপ বউ, মাটির গোবর গায়ে লাগিয়ে বড় হয়েছি। সামান্য গোবরে আমায় তুমি কুপকাত করতে এসেছো, বোকা কুট্টে বউ। আমি খেপে গিয়ে তাকে কিছু বলতে চাইলাম,
তার আগে আমাকে নিয়ে পুকুরে ঝপাত করে লাফিয়ে পড়লেন তিনি। হঠাৎ করে লাফিয়ে পড়ায় আমার নাক ও গলা অবধি পানি ঢুকে গিয়েছিল। পানির মধ্যেই ফুঁসে উঠে তাকে ধাওয়া করছিলাম। লোকটা মারাত্মক ধুরন্ধর। আমাকে নাকানি চোবানি খাইয়ে তবেই দম নিয়েছিল। অসময়ে গোসল করার কারণে ঠক ঠক করে কাঁপছিলাম। ভেজা চুল শুকাতে অনেক কষ্ট হতো। সে সময় ফ্যানের অস্তিত্ব ছিল না। হাত পা খাইয়ে একমাত্র ভরসা ঘরের সামনের বারান্দায় হগলার পাটি বিছিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করতে করতে চুল শুকাতাম, কিন্তু অবেলায় গোসল করার কারণে সেটা করা সম্ভব হচ্ছিল না। সাজবেলা হয়ে এসেছিল। কাঁপতে কাঁপতে ঘরে ঢুকতেই কুপিয়ে জ্বালিয়ে খাটে বসেছিলাম। সে সময় বিদ্যুৎ বেশিরভাগ সময়ই থাকতো না। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছাড়া থাকতাম। এমনকি টানা ৩-৪ দিনও বিদ্যুৎ আসতো না, এমনও হয়েছে। মন্ডল সাহেব ঘরে এসে আমাকে কাঁপতে দেখে এগিয়ে এসে গামছা দিয়ে চুলগুলো মুছে দিচ্ছিলেন। রেগে থাকার কারণে তাকে বারবার সরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তিনিই এক বিন্দু না সরে চুলগুলো মোটামুটি শুকিয়ে কুপি দিয়ে আগুনের শাঁস দিচ্ছিলেন শরীর ও চুলে। শরীর চুল শুকিয়ে গেলে মাথা আঁচড়ে তেল দিয়ে খোঁপা বেঁধে দিয়েছিলেন। এই বদরাগী লোকটা কখনোই আমাকে বেশিক্ষণ রেগে থাকতে দিত না, অথচ তিনি মাসের পর মাস রেগে থাকতেন। মন্ডল সাহেব সেবার আমাকে শহরে নিয়ে যেতে এসেছিলেন। সবাইকে ছেড়ে শহরে যাব ভেবে মন খারাপের পাশাপাশি উদ্দীপনা বেশি কাজ করছিল। শহর কেমন হয়? সেখানেও কি গ্রামের মতো সবকিছু? সেখানে তো শাশুড়ি আম্মা থাকবে না, তাহলে তো দৌড়াদৌড়ি করতে কোনো মানা নেই, আমাকে ধমকানোর কোনো মানুষ নেই। এসব ভেবে ভেবে খুশিতে আটখানা হয়ে যাচ্ছিলাম। তখন যদি জানতাম শহর কি, তাহলে বোধহয় কোনোদিনও শহরে আসার নাম মুখে আনতাম না। মন্ডল সাহেব শেষবারের মতো আমাকে পুরো গ্রাম ঘোরালেন। বাবার বাড়ি থেকেও ঘুরিয়ে আনলেন। বাড়ির গুরুজন সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হলো আমাকে এবারেই শহরে নিয়ে যাওয়া হবে। তা শুনে শাশুড়ি আম্মা আমার উড়নচণ্ডী ভাব কমিয়ে সংসারে মনোযোগ দিতে কড়াকড়িভাবে আদেশ দিয়েছিলেন। আমিও ভদ্র বাচ্চার মতো সায় জানিয়েছিলাম, এবার আদর্শ বউ হয়ে দেখাবো। শহরে যাওয়ার দিন দুয়েক আগে মন্ডল সাহেব নিজেদের জমিতে ধান রোয়ানিতে নেমে পড়েছিলেন। গ্রামে আসলে তিনি এই কাজে নেমে যেতেন। মন্ডলের বাড়ি ছিল ধান চাষের আখড়া। লোকমুখে শোনা যায় সারা গ্রামের অভাব চললেও মন্ডল বাড়ির উঠোনে ধান মাড়াইয়ের ধুম কখনো থামতো না। আউশ আমন বিন্নি ধানে পুরো বছর ভরে থাকতো। আমি শ্বশুর বাড়ি এসেও এই কারবারটা লক্ষ্য করেছি। গোলা ভরা ভরা ধানে পুরো উঠোন লেপে থাকতো। আমার শ্বশুর ধান কাটার মৌসুম এলেই উঠোনের সামনে তামাক নিয়ে বসতেন আর তদারকি করতেন। শাশুড়ি আমার সেসব থাকতো মেজাজ গরম। সামনে যাকেই পেতেন তার গোষ্ঠী উদ্ধার করে ফেলতেন। ধান মুরগি পাখিতে খেয়ে ফেলতো বলে কড়া পাহারা দিতেন। আমিও কত ধান পাহারা দিয়েছি। দুপুরবেলা মন্ডল সাহেবের জন্য শাশুড়ি আম্মা খাবার পোটলায় বেঁধে দিয়ে ছোট্ট দেবর ইউসুফকে নিয়ে যেতে বললেন। হঠাৎ আমার খেতে মন চাইলো। শাশুড়ি আম্মাকে অনেক কাকুতি মিনতি করে যাওয়ার অনুমতি চাইলাম। তিনি আমাকে কিছুতেই যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না। ধমকাধমকি শুরু করছিলেন। বাড়ির বউয়ের আবার কিসের বাইরে যাওয়া, এরকম আরো নানান কথা। অনেক জোর করে অনুমতি নিয়ে শাড়ির আঁচল দিয়ে মাথায় ভালোভাবে ঘোমটা টেনে ইউসুফের সাথে ধান খেতে গেছিলাম। দূর থেকেই মন্ডল সাহেবকে দেখতে পেয়েছিলাম। ঘামে শরীর চিকচিক করছিল। লুঙ্গি কাছায় উঠিয়ে এক ধ্যানে ধান গাড়ছিল। সবাই বেশ মনোযোগী হয়ে ধান রোপণের কাজ করছিল। আমি ঘোমটা টেনে একটা গামছা বিছিয়ে ইউসুফকে তার ভাইজানকে ডেকে আনতে বললাম। ইউসুফ গিয়ে মন্ডল সাহেবকে ডেকে আনলেন। আমাকে দেখে তিনি জারপরানি অবাক হয়েছিলেন। সম্ভবত ভাবছিলেন শাশুড়ি আম্মা আমাকে আসার অনুমতি কিভাবে দিলেন। স্বয়ং সংশয় কাটাতে গভীর গলায় জিজ্ঞেস করছিলেন, এই কুটি, চুরি করে বাড়ি থেকে এসেছো? আম্মা জানলে ঠ্যাঙ্গাবে। আমি কাঁসার থালা গ্লাস বের করে তার সামনে দিলাম। ইউসুফের আড়ালে তাকে উদ্দেশ্য করে মুখ মুচড়ে ফেলেছিলাম। মন্ডল সাহেব রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখছিলেন। কত বড় স্পর্ধা তাকে দেখে মুখ মচড়াই।
তার ছোট ভাইগুলো এমনকি বাড়ির মানুষেরাও তাকে সেখানে সমীহ করে। সেখানে আমি 2 দিনের মেয়ে হয়ে তার উপর খবরদারি করি। উল্লেখ, মণ্ডল সাহেব আমার বাচ্চামিতে সায় দিলেও বেয়াদবি কখনোই সায় দিতেন না। কড়া গলায় ধমক দিতেন, না হয় কথা বন্ধ করে দিতেন। মণ্ডল সাহেবের রাগী রাগী দৃষ্টি উপেক্ষা করে আমি ভাত বেড়ে তরকারি দিলাম। মণ্ডল সাহেব ইউসুফকে উদ্দেশ্য করে বললেন, তুই বাড়িতে গিয়ে ভাত খেয়ে ফেল। তোর ভাবি আর আমি একটু পর আসছি। যাওয়ার আগে খেতে গিয়ে একটা চক্কর মেরে আসিস। ইউসুফ বড় ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করত। ভাইয়ের কথা শেষ হওয়ার সাথে সাথেই সে প্রস্থান করেছিল। এদিকে মণ্ডল সাহেব ভাত খেতে খেতে আমাকে শিষ্টাচার শেখাচ্ছিলেন। এখন আমি ছোটটি নেই। 2 দিন পরে সংসারের হাল ধরতে হবে, শহরে গিয়ে বাচ্চামি করা যাবে না, বুদ্ধি দীপ্ত হতে হবে। গোটা একটা সংসার আর মণ্ডল সাহেবকে সামলানোর দায়িত্ব এবার থেকে রূপই বানরই নিতে হবে। মণ্ডল সাহেবের সব কথা আমাকে তেমন প্রভাবিত করতে না পারলেও তাকে সামলানোর কথা শুনে আমি লজ্জায় শাড়ির আঁচলে মুখ ঢেকে ফেলেছিলাম। হাতে পড়া ছিল তারানা কাচের চুড়ি। চুড়ির রিনঝিন আওয়াজ সাথে আমাকে লজ্জা পেতে দেখে তিনি মিটমিটে হাসছিলেন। জানি না কেন সেবার মণ্ডল সাহেবকে দেখে আমি এতটা লজ্জা পাচ্ছিলাম যে আমার সারা জীবনের লজ্জার পরিমাণ করলেও সেবারের লজ্জার ওজন বোধহয় বেশি হতো। ক্ষেত থেকে তার ডাক পড়লে নিমেষেই হাসি আড়াল করে তার বদন গম্ভীর হয়ে গিয়েছিল। ভাত গোগার্সে গিলে লুঙ্গি কাঁচায় উঠিয়ে আমাকে কিছুক্ষণ বসতে বলে আবারও ক্ষেতের দিকে চলে গিয়েছিলেন। আমার সেই সময়টুকু এত লজ্জা লাগছিল। চারপাশে বিশাল ধানি জমি, সবুজের সমারোহে যেন চোখ প্রশান্ত হয়ে যায়। জমির মাঝে যে আইল পথ ছিল তা মারিয়ে মণ্ডল সাহেবের কদমে কদমে এগিয়ে চলা নিশ্চুপ ভঙ্গিতে নিরীক্ষণ করছিলাম। এত এত কৃষক ভাই, চাষাদের মাঝে আমার একান্ত কৃষকটাকে আমি হা হয়ে দেখছিলাম। দেখছিলাম বললে ভুল হবে, গেলছিলাম বলাই শ্রেয়। ধান রোয়ানি শেষ করে তিনি তাড়াহুড়ো করে উপরে উঠে এসেছিলেন। তার হাঁটু অবধি কাদা লেপ্টে ছিল পুরো শরীর, কাদায় মাখামাখি হয়ে বিতিকিচ্ছিরি অবস্থা। আমাকে খানিক অপেক্ষা করতে বলে নিচু জমিতে নেমে মুখ হাত ভালো করে ধুয়ে শ্রান্ত কদমে এগিয়ে এসেছিলেন। এসে আমার শাড়ির আঁচলে মুখ হাত মুছে আমাকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। পথিমধ্যে উনি আমায় থামিয়ে কামরাঙ্গা আর চালতা পেরে দিয়েছিলেন। আমি তখন উচ্ছ্বসিত হয়ে সেসব নিয়ে তার সাথে হেলতে দুলতে বাড়ির পথে পা বাড়িয়েছি। পরন্ত সূর্যের আলোয় তার ঘামে ভেজা শরীর চিকচিক করছিল। আমি নির্লজ্জের মতো চেয়েছিলাম সেদিকে। আশ্চর্যভাবে তার ঘামে ভেজা শরীর, হাড়ভাঙা পরিশ্রম, রাগী রাগী চেহারা সবই ভীষণ উপভোগ্য ঠেকছিল। শহরে যাওয়ার দিনে আমি একটুও কাঁদিনি। উল্টো ভিতরে ভিতরে আরো উত্তেজিত হয়ে পড়েছিলাম কখন শহরে যাব, শহরে গিয়ে কি কি করব সবকিছুর পরিকল্পনা করে আমি পুরো দস্তুর তৈরি। তবে সবাইকে ছেড়ে আসার সময় ভীষণ খারাপ লাগছিল, কিন্তু সেই খারাপ লাগাটাকে আমি পাত্তা দিচ্ছিলাম না। শাশুড়ি আম্মা প্রতিবারই ছেলে শহরে আসার দিন মরার মতো কাঁদতেন। সেবারও ব্যতিক্রম হয়নি। তবে সেবার উনি আমাকে জড়িয়ে ধরেও কেঁদেছিলেন। তার ছেলের ঠিকমতো খেয়াল রাখা, মন দিয়ে সংসার করা, মাসে মাসে গ্রামে আসা, এমন আরো কত কথাই না বলেছিলেন তিনি। আমি একজন মায়ের মমতাময়ী রূপ সেদিন দেখেছিলাম। তবে তার এত এত ধমক শাসন বারণের কাছে আমার জন্য এসব কান্নামেকি লাগছিল। ছেলের জন্য কাঁদতে গিয়ে আমার জন্য 2-1 ফোঁটা অশ্রু বিসর্জন করেছেন এই যা। শ্বশুর আমাদের গরুর গাড়িতে করে নদীঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। এত কিছুর মাঝেও একটা চরম সত্য কথা, শ্বশুর আব্বার জন্য আমি সত্যি সত্যি সেদিন কেঁদেছিলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছিলেন। শ্বশুর আব্বাও আমাদের নৌকায় তুলে দিয়ে বোধহয় কেঁদেছিলেন। তার টইটুম্বুর আঁখি জোড়া যা তিনি আমাদের থেকে আড়াল করতে চেয়েছিলেন তা আমার নজর এড়ায়নি। উপরে উপরে তালের শক্ত আঠির মতো কঠোর দেখালেও এই মানুষটার ভিতর যে তালের শ্বাসের মতোই নরম তা আমি বহু আগেই টের পেয়েছিলাম। প্রথম প্রথম শহরে এসে আমি তালগোল পাকিয়ে ফেলেছিলাম। মণ্ডল সাহেবের অফিস থেকেই থাকার বাসার ব্যবস্থা করে
হয়েছিল। জোট মিলে সব অফিসারদেরই নাকি এমন সুযোগ সুবিধা দেওয়া হতো। তার বাসাটা ছিমছাম ছিল, জানালা খুললেই সামনে বিশাল ক্ষেত। নিরিবিলি পরিবেশে খুব একটা খারাপ লাগতো না, কিন্তু কেন যেন দম বন্ধ হয়ে যেত। ছুটে বেরিয়ে যেতে মন চাইতো। গ্রাম্য চিঠিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরত। মণ্ডল সাহেব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমাকে দুদণ্ড সময় দেওয়ার ফুসরতও তার ছিল না। মনে মনে কষ্ট পেলেও তাকে কিছু বলতাম না। উনি ইচ্ছে করে সময় দেন না এমন তো না, কিন্তু তবুও মাঝে মধ্যে অভিমান হতো। রাত হলে তার বুকে পড়ে হাপুস নয়নে কাঁদতাম। তিনি ভাবতেন আমি বাড়ির জন্য কাঁদছি। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিতেন। তিনি তো আর বুঝতেন না তার সঙ্গ পাওয়ার জন্য আমি এমন কাঁদছি। জানলে কি পুরো মণ্ডল সাহেবকেই দিয়ে দিতেন। সময় কাটানোর জন্য পুরো বাসা নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলাম। উল্লেখ শাশুড়ি আম্মা আমায় টুকটাক কাজ শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন। ঘর গোছানোর কাজ আমি ভালোই পারতাম। রান্না বান্না তখনও বেশ একটা আয়ত্তে করতে পারিনি। সেই দায়িত্বটা নিজ দায়িত্বে মণ্ডল সাহেব হাতে হাতে শিখিয়েছিলেন আমায়। মাছ কাটা থেকে শুরু করে রান্নায় কোন মশলা কখন ব্যবহার করা লাগবে সবই আমায় ধীরে ধীরে শিখিয়েছিলেন তিনি। সময় পেলেই আমায় ভালো মন্দের উপদেশ দিতেন। আমি মনোযোগী শ্রোতার মতো সব শুনতাম, কারণ সেখানে তিনি ছাড়া আর কেউই ছিল না যাকে আমি নিজের জমানো কথাগুলো শোনাবো। রাত হলেই আমার গল্পগুলো তাকে শোনাতে নেমে পড়তাম। বেচারা সারাদিন খেটে এসে আমার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। আমার জীবনের প্রথম রান্না ছিল রুই মাছের ঝোল। ওটা মুখে তোলা যায়নি, কিন্তু মন্ডল সাহেব সেসব নিয়ে মোটেও রাগারাগি না করে ধীরে ধীরে আয়ত্তে এসে যাবে বলে আমাকে উৎসাহ দিতেন। তার উৎসাহে আমি কত কত পদ রেঁধেছি আর ফেলেছি তার ইয়ত্তা নেই। একে একে আমি পাক্কা গৃহিণী হয়ে উঠছিলাম। আমার শরীর ধীরে ধীরে বাড়ছিল। বিবাহিতা রমণীর সকল বৈশিষ্ট্য আমার মধ্যে চলে এসেছিল। হাতে ছুরি, নাকে নাকফুল ছিল, যেন নারীত্বের প্রধান বৈশিষ্ট্য। মণ্ডল সাহেবের সঙ্গে আমার শহরের জীবন ভালোই চলছিল। এরই মধ্যে শহরে আসার মাস ছয়েক পরে জানতে পেরেছিলাম আমি সন্তান সম্ভবা। 14 বছরের আমি মা হব, বিষয়টা আমার মনে অদ্ভুত অনুভূতি জাগিয়েছিল। মণ্ডল সাহেব পারে না আমাকে মাথায় উঠিয়ে রাখে, তবে তিনি অনুভূতি প্রকাশে ভীষণ আনাড়ি ছিলেন। বাবা হবে সেই সংবাদে কিভাবে আনন্দ প্রকাশ করতে হয় তিনি জানতেন না। অফিস শেষ করে বাসায় ফিরেই আমার পেটের সাথে কান লাগিয়ে, রূপ বউ, এখানে আমার সন্তান আছে বলে উত্তেজিত হয়ে পড়তেন। তার সাথে আরেকটা কথাও বলতেন, আমার রূপ বউ, কুট্টি বউ বড় হয়ে গেছে, সেদিনের কুট্টি মা হয়ে গেছে। এসব বলে আমাকে বেশ লজ্জায় ফেলতেন তিনি। আমিও মণ্ডল সাহেবের সাথে নিজের সন্তানকে অনুভব করতে চাইলাম। এত সুখ দেখে ভাবতাম এত সুখ আমার কপালে সইবে তো। গর্ভকালীন সময়ে মণ্ডল সাহেব আমাকে বাড়িতে রেখে এসেছিলেন। প্রথম কয়েক মাস শহরেই ছিলাম, কিন্তু শহরের আলো বাতাসহীন ঘরবন্দি জীবন আমাকে অতিষ্ঠ বানিয়ে ফেলেছিল। তখন এখানকার সময়ের মতো এত ঘন ঘন মেজাজ পরিবর্তনের কোনো নামকরণ করা হয়নি। তবে মেজাজের তুমুল পরিবর্তন বোঝা যেত। মণ্ডল সাহেবকে ছাড়া বাড়িতে থাকতে মন কিছুতেই সায় দিত না, কিন্তু আমার মাতৃত্ব আমাকে বুঝদার বানিয়ে দিয়েছিল। যথাসময়ে আমার প্রথম সন্তান সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ছেলে সন্তান হয় খুশিতে আমার শাশুড়ি সবচেয়ে বেশি খুশি হয়েছিল। মণ্ডল সাহেবকে ছেলে হওয়ার খুশির খবর দেওয়া হয়েছিল। যেহেতু সে সময় চিঠি আদান প্রদানের যুগ ছিল, সেহেতু চিঠি পৌঁছে বাড়ি আসতে তার 1 সপ্তাহ লেগেছিল। আমার ইকবালের 7 দিন বয়সে সে প্রথম বাবার কোলে ঠাঁই পেয়েছিল। বাড়িতে এসে নিজের সন্তানকে কোলে নিয়ে মণ্ডল সাহেবের সে কি উচ্ছ্বাস! ছেলেকে কিছুতেই কোল ছাড়া করেননি। 7 দিনের বাচ্চাটাও বাবার কোলে ভালোই ওম পেতেছিল। এদিকে সন্তান কোলে নিয়ে মণ্ডল সাহেবের প্রথম কথাই ছিল, কুট্টি বউ এত কুট্টি একটা বাচ্চা পয়দা করেছে। আমার তখন প্রসবের কাঁচা ঘা। রাত হলেই যন্ত্রণায় ছটফটাতাম। সে সময় তো এত উন্নত চিকিৎসা কিংবা প্রযুক্তি ছিল না। তার উপর
পারাগা ধাত্রীর সাহায্যে সন্তান ভূমিষ্ঠ হতো। অল্প বয়সে প্রথম সন্তানের মা হয়ে কাহিল হয়ে পড়েছিলাম। মণ্ডল সাহেব আমার শরীরের এমন ভাঙতি দেখে বেশ আহত হয়েছিলেন। যেন আমার এমন নরম হয়ে যাওয়া তিনি মানতে পারছিলেন না। শরীর ফুলে পানি এসে গিয়েছিল। এক সন্তান প্রসব করতে গিয়েই আমার যে দখল গেছে, মনে মনে প্রতিজ্ঞা করে ফেলেছিলাম, দ্বিতীয় কোনো সন্তান আমি আর নেব না। মন্ডল সাহেব এক সপ্তাহ থেকে আমাদের নিয়েই আবার শহরে এসেছিলেন। শহরে আবার সেই বন্দিদশা। কেন যেন শহরকে আমার বিরক্ত লাগতো। আমি গায়ের মেয়ে, প্রকৃতির মাঝেই আমার বেড়ে ওঠা। এমন ইট, কংক্রিট, পাথরের জীবন আমার কাছে খাঁচায় বন্দি পাখির ন্যায় লাগতো। অসহ্য খিটমিট স্বভাব হয়ে গিয়েছিল মন্ডল সাহেবের সাথেও। ঝগড়া বাঁধিয়ে বসতাম। তিনি আমার রাগারাগির সময়ে চুপ হয়ে যেতেন। বদরাগী মন্ডল সাহেব বাবা হওয়ার পরে ঠান্ডা মন্ডলে পরিণত হয়ে গেলেন। ছেলেকে বুকে নিয়ে সারা রাত জেগে থাকতেন। বিদ্যুৎ চলে গেলে হাত পাখা দিয়ে বাতাস করতেন যেন বাচ্চা ঘেমে না যায়। কাজ থেকে ফিরেই তার একমাত্র কাজ ছিল ছেলেকে বুকে নিয়ে শুয়ে থাকা আর নানান কথা বলা। সুখী পরিবারের মানদণ্ড পরিমাণ করা হলে আমাদের পরিবার নির্দ্বিধায় জায়গা করে নিত বোধহয়। রেডিও ছেড়ে তার খবর শোনা, ঠোঁটে চুরুট দিয়ে নিয়ম করে পত্রিকা পড়া, ছেলেকে বুকে নিয়ে হাঁটাহাঁটি করা, নির্জন নিরিবিলি পরিবার। সবকিছু ছাপিয়ে আমার অবস্থানটা ছিল কোথায়? এই তো তার প্রশান্ত বুকের মাঝে, যেখানে তার কুট্টি বউয়ের কুট্টি মাথাটা নির্দ্বিধায় এঁটে যেত। আগেই বলছি আমি ছিলাম অক্ষর জ্ঞানহীন। ছেলেকে কোলে নিয়ে মণ্ডল সাহেবের কাগজে খচখচ করে কলম চালানোর প্রতি আমার প্রবল আগ্রহ বেড়ে গিয়েছিল। তাকে দেখলে যেন প্রজ্ঞারা ছিটকে বেরিয়ে যেতে চাইতো। আমি তার পাশে বসে নিগড় দৃষ্টিতে তা চেয়ে চেয়ে দেখতাম। আমার আগ্রহ দেখে মণ্ডল সাহেব আমাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখিয়েছিলেন। হাতে হাত রেখে বর্ণমালা শিখিয়ে তিনি আমাকে নিজের নাম দস্তখত করতে সাহায্য করেছিলেন। স্বামীর সাথে সাথে শিক্ষকের জায়গাটাও খুব সূক্ষ্মভাবে তিনি অর্জন করে নিয়েছিলেন। ছেলেকে বর্ণমালা আমি শেখালেও মণ্ডল সাহেবের কাছেই তার প্রথম লেখাপড়ার হাতেখড়ি হয় এবং পরবর্তীতে তিনি ছিলেন ছেলের শিক্ষক। বাবার দেখাদেখি মনোযোগ দিয়ে পত্রিকা পড়া, রেডিওতে খবর শোনা খুব অল্প বয়সেই ইকবাল আয়ত্ত করে ফেলেছিল। বাবার মতো মহাপণ্ডিত গোছের কেউ যে হবে তা বাচ্চাকালেই প্রকাশ পেয়ে গিয়েছিল। আমি আর কি, শাড়ির আঁচল কোমরে গুজে ততদিনে পাকা গৃহিণী হয়ে বাপ বেটার তদারকি করতে করতে সাংসারিক খাতায় নাম লিখিয়ে ফেলছি। তাদের খাবারের খোঁজ, শরীরের খোঁজ, রান্নার দায়িত্ব, ঘরের অভ্যন্তরীণ বিষয়াদির দেখভাল সহ সবকিছুর দায়িত্ব এমন বুঝদারের মতো বুঝে নিয়েছিলাম যেন আমি 15-16তেই 30 বছরের অভিজ্ঞ গৃহিণী। আর মণ্ডল সাহেব ছুটবুট পরে যখন ব্রিফকেস নিয়ে খাবার না খেয়েই বেরিয়ে পড়তেন, তখন আমার মতো পুচকে মেয়ের চোখ রাঙানোর শাসনে তাকে আবার ফিরে আসতে বাধ্য করত। ঘরের মধ্যে আমার কিছু অনুশাসন চলতো। তার মাঝে একটা ছিল, খাবার খাওয়া ছাড়া এক পাও বাইরে যাওয়া যাবে না। ইকবাল হওয়ার পর আমার মেজাজ পরিবর্তন হয়ে গিয়েছিল। আমি হয়ে গিয়েছিলাম কড়া মেজাজি মেয়ে ছেলে। এর জন্য মণ্ডল সাহেব আমাকে ঘাটতেন কম। চুপচাপ খেয়ে দিয়ে কুট্টি বউকে শান্ত করে যেখানে যাওয়ার চলে যেতেন। জানি না হঠাৎ করে মণ্ডল সাহেবের ঠান্ডা হয়ে যাওয়ার কারণ কি ছিল, তবে সংসারে একজন আগুন হলে অন্যজনকে যে পানি হতে হয়, এই প্রজ্ঞাময় জ্ঞান আমি আরো পরে তার থেকেই অর্জন করেছিলাম। তার সাথে কাটানো সময়ে এই নীতিতেই দুজনে সংসার করেছি। ইগোতে প্রাধান্য দিয়ে হুটহাট সিদ্ধান্ত নিলে বোধহয় মণ্ডল সাহেবের রোগ বউ হয়ে থেকে যেতে পারতাম না। মাত্র 11 বছর বয়সে অবুঝ আমিটার সাথে কুত্তা ডাকার কারণে যেই সংসার ভেঙে যাওয়ার কথা উঠেছিল, সেই সংসার আমি করতে পেরেছিলাম মণ্ডল সাহেবের ইগোকে প্রাধান্য না দেওয়ার কারণেই। এটাও বুঝেছিলাম বহু পরে। ইসাক আলী মণ্ডল সাহেব বদরাগী হলেও তার জ্ঞান প্রজ্ঞা ও সংযমের কাছে রূপাই বানু সবসময়ই হেরে যাওয়া নারী।
আমার বিয়ে হয় ৭৪-এ, সন্তানের মা হই ৭৮-এ। বলতে ভুলে গেছি, মন্ডল সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধের সময় তার বয়স ছিল ২১ বছর। শাশুড়ি ও শ্বশুরের চোখে ধুলো দিয়ে তিনি বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে যেতেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্যের আদান-প্রদানের অন্যতম মাধ্যম ছিলেন তিনি। সেই বয়সে তার দৃঢ় সাহসিকতা মুক্তিযোদ্ধা কমান্ডারের মনে নির্দ্বিধায় জায়গা করে নিয়েছিল। মন্ডল সাহেবের তেজ, বলিষ্ঠ প্রত্যয় এবং চোখে দীপ্ত যে আগুন তিনি দেখেছিলেন, তার উদ্দেশ্য লেখা সুদীর্ঘ চিঠি আজও যত্ন করে তুলে রাখা আছে। একটা ফ্রেমে বন্দি করে সেই চিঠি রেখে দেওয়া হয়েছে, যেন যুগের পর যুগ তা সংরক্ষিত থাকে। দাদির মুখে শোনা এটুকু কাহিনী সুপ্তি প্রায়ই শুনেছে, যা এই মুহূর্তে সে শুদ্ধ ভাষায় গুছিয়ে লিপিবদ্ধ করেছে নিজস্ব ডায়েরিতে। দাদি প্রতিবার এতটুকুই তাদের সবাইকে শোনায়, বাকিটুকু আজকে জানবে সুপ্তি। এরপরে কি হয়েছিল দাদি কখনো সেসব তাদেরকে শোনায় না কেন? এর রহস্য সুপ্তি উদ্ঘাটন করেই ছাড়বে। জার্নালিজমের প্রতি তার প্রবল ঝোঁক। এই আর্টিকেল নিয়ে সে একটা থিসিস অবশ্যই লিখবে। সুপ্তি ডায়েরি বন্ধ করে দাদির রুমে এলো। দাদি হাতে তসবি নিয়ে জায়নামাজে বসে আছেন। সুপ্তির দাদিকে আগে এতটা মনোযোগ দিয়ে দেখেনি। বয়সের ভারে নুয়ে পড়া দৃঢ় এক নারী। সে ধীর কদমে এগিয়ে এসে দাদির কোলে মাথা দিয়ে শুলো। কি সুন্দর ঘ্রাণ! দাদির শরীরের এই ঘ্রাণ সুপ্তিকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। রূপাই বানু কুঁচকে যাওয়া হাতে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন। সুপ্তির দাদির হাত ধরে বলল, দাদু, একটা কথা বলি। কও। আচ্ছা দাদু, তুমি আমাদের সব সময় তোমার জীবনের অর্ধেকটুকু শোনাও কেন? বাকিটুকু বলো না কেন? আজকে কিন্তু শোনাতেই হবে। বাবাকে ছাড়া আর কোনো সন্তানকে নিয়েও তুমি কিছু বলো না কেন? রূপাই বানুর হাত থেমে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কি? নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, সব কথা কইতে হয় না নাতিন, কিছু কথা মনে রাখুন ভালা। সত্যি জেদ নিয়ে উঠে বসলো। তোমাকে আজকেই বলতে হবে দাদু। কোনো ছলচাতুরি চলবে না, প্লিজ দাদু, প্লিজ। রূপাই বানু পৌড়া হাত দিয়ে নাতের মাথা কোলে টেনে নিলেন। ঘণ্টা দুই পরে চোখ মুখ ফুলিয়ে রুম থেকে বেরোলো সুপ্তি। মায়ের সামনে পড়ার ভয়ে দ্রুত নিজের রুমের দরজা বন্ধ করে ফুঁপিয়ে উঠল। আজকে সে দাদুকে অনেক বড় কষ্ট দিয়েছে। কিছুক্ষণ কেঁদে নিজেকে শান্ত করে আবারও ডায়েরি লিখতে বসলো। মন্ডল সাহেবের সাথে একসাথে সংসার জীবনের বছর ১৫ পেরিয়েছে। ততদিনে আমার কোল জুড়ে আগমন ঘটেছিল ইসমাত, হামিদা, রাশেদ আর ইদ্রিসের। ইকবাল হওয়ার পরে বাচ্চা না নেওয়ার যেই পণ করেছিলাম, সেসব ঝেড়ে ফেলে ততদিনে আমি ৫ সন্তানের জননী। ৫ সন্তান ও সন্তানদের বাবা দেখভাল করতে করতে আমি অভিজ্ঞ গিন্নির খাতায় পুরো দস্তুর নাম লিখিয়েছি। মন্ডল সাহেব সময় পেলে আমাকে কাজে সাহায্য করতেন। বাচ্চাদের শাসনের ক্ষেত্রে মন্ডল সাহেব ছিলেন অত্যন্ত কঠোর। ইকবাল, ইসমাত আর রাশেদ তাকে জমের মতো ভয় পেত। বাবা ঘরে আসা মাত্রই তাদের অবস্থান হতো পড়ার টেবিলে। হামিদা, ইদ্রিস ছিল খুবই ছোট, তাই ওদের প্রতি এত কঠোর হতেন না তিনি। হামিদার ছোট্ট কন্যা হওয়ায় দরুন মন্ডল সাহেবের অত্যন্ত আদরে ছিল। ইদ্রিস হামিদার বছর ৩ ছোট। এই দুটোকে মন্ডল সাহেব অসম্ভব আদর করতেন। আদর তো সবাইকেই করতেন, তবে বড় হওয়ার সাথে সাথে আদরের পাশাপাশি শাসন ও কঠোরতাও নেহাতে কম দেখাতেন না। মন্ডল সাহেবের একটা বিখ্যাত বেদ ছিল, যেটাকে দেখলে ছেলে মেয়ে সব সোজা হয়ে যেত। শুধু ছেলে মেয়ে বললে ভুল হবে, আমি নিজেও সেই বেদকে ভয় পেতাম। কোনো ভুল করলে আবার আমার গায়ে পড়ে কিনা ভেবেই তটস্থ থাকতাম। আমার ভয় পাওয়াটা ছিল নিতান্তই অমূলক। বড় হয়ে যাওয়ার পরে তিনি কোনোদিন আমার গায়ে হাত তোলেননি। যখন ছোট ছিলাম কান মলে দিতেন, কঞ্চির বাড়ি দিতেন, ওগুলো ভেবেই এই ভয়টা হতো না জানি রেগে গিয়ে কখনো আমাকেও ছেলে মেয়েদের সাথে মার শুরু করেন। বাস্তবিক তিনি ছেলে মেয়েকেও পড়াশোনা ও শিষ্টাচার শেখানো ছাড়া গায়ে হাত তোলেননি।
বাচ্চারা মাত্রাতিরিক্ত কোনো ভুল করলে বেতের দুটো বাড়ি মারতেন। এছাড়া বাবার এক হাঁকেই ছেলে মেয়ে রডের মতো সোজা। একবার ইকবাল আর রাশেদ কার কাছ থেকে যেন আম চুরি করে এনেছিল। মন্ডল সাহেব তা কিভাবে যেন জেনে গিয়েছিলেন। বাসায় এসে গম্ভীর মুখে জানতে চেয়েছিলেন তারা কি সত্যি চুরি করেছে কিনা। আমার পিছনে লুকিয়ে দুজনে মিথ্যে বলল। তাদের অকপটে বলা মিথ্যে উত্তরে মন্ডল সাহেব আমার দিকে চেয়ে বলছিলেন, ছেলে মেয়ের দিকে নজর দেয় কিনা। আমি তো নিজেও ভয়ে শেষ। লোকটার রাগকে আমি আগেও ভয় পেতাম, তখনও পেতাম। তাকে শান্ত হতে বললাম, কিন্তু তিনি আমার কথার পাত্তা না দিয়ে ছেলে দুটোকে আমার পিছন থেকে টেনে এনে বেত দিয়ে দুটো বাড়ি মেরেছিলেন। এক চুরি করার জন্য, আরেকটা মিথ্যা বলার জন্য। এরপর আর কোনোদিন তারা মিথ্যে বলেনি, চুরিও করেনি। একবার কি নিয়ে যেন ছেলে মেয়েকে তুমুল কথা শোনালেন। বাবার ধমকে একজনও ভাত খেলো না। ছোটগুলো বড় ভাই বোনদের দেখাদেখি খেলো না। আমারও সেদিন রাগ উঠে গিয়েছিল। সন্তান না খেয়ে আছে, আমি কি করে খাই। কাউকে খাওয়াতে না পেরে সীমাহীন কষ্টে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। মন্ডল সাহেব মাঝরাতে উঠিয়ে খেতে বললেন। আমি তো রেগে আছি, কোনো কিছুই আর খাবো না, একটা দানা পিনাও মুখে নেব না। মন্ডল সাহেব আমাকে উঠিয়ে ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলেছিলেন, সন্তানদের ভালোর জন্যই মাঝে মধ্যে শাসন করি, খাবারের প্রতি রাগ দেখিয়ে কি লাভ শুনি। প্রথমে খেতে না চাইলেও ছেলে মেয়ে সবাইকে উঠিয়ে খাইয়ে দিয়েছেন শুনে আর না করিনি। মুখে স্বীকার না করলেও একজন আদর্শ স্বামী ও বাবা দুটোই ছিলেন তিনি। রাগ করবেন, শাসন করবেন, আবার বউ বাচ্চাদের প্রতি যত্ন খেয়ালেরও কমতি রাখবেন না। অবস্থা সম্পূর্ণ পরিবারের সন্তান হয়ে যেন ছেলে মেয়ে বিগড়ে যেতে না পারে এ বিষয়ে ছিল তার কঠোর অনুশাসন। আমিও তার সাথে থাকতে থাকতে সংসারের মারপ্যাঁচ ভালোভাবেই আয়ত্ত করে ফেলেছিলাম। মাঝে মধ্যে মন্ডল সাহেব আমার কাছে বুদ্ধি পরামর্শ নিতেন। এ বিষয়ে তিনি মোটেও দ্বিধা কিংবা লজ্জা পেতেন না। মুখে কোনোদিন ভালোবাসি বলেননি, কিন্তু প্রতিদিন মাথায় বেশ যত্ন নিয়ে তেল দিয়ে বেনি করে দিতেন। ভালোবাসা প্রকাশের জন্য এটুকুই ছিল আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ যত্ন। জীবনের সবচেয়ে নির্মম ও করুণ সত্যটি যেদিন জেনেছিলাম, সেদিন খুব খুশি ছিলাম। তার সাথে 18 বসন্ত কাটিয়ে ফেলেছি, সংসার করেছি 15টি বসন্ত। দুপুরের দিকে খবর পেলাম তাদের কারখানায় আগুন লেগেছে। আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। বোরকা পরে ইকবালকে নিয়ে হন্তদন্ত হয়ে পাগলের মতো ছুটে গিয়েছিলাম তার কারখানায়। শত শত আগুনে পোড়া লাশ বেরিয়েছিল সেদিন কারখানা থেকে। মন্ডল সাহেবের পোড়া ছুটবুট ও শরীর যখন বেরোলো, আমি এক গগন বিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরে দেখলাম আমি আমার শ্বশুর বাড়ি। পাশে ছেলে মেয়েগুলো কাঁদছে, আমি মন্ডল সাহেব বলে বলে পাগলামি করছিলাম। ছেলে মেয়েগুলো আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বাবা বাবা বলে কাঁদছিল। ইস, কি বিশ্রী সেই কান্না! আমি ছটফট করছিলাম তাকে এক নজর দেখার জন্য। আমি শ্বশুরবাড়ি কিভাবে এলাম সেসব আমার মস্তিষ্কে আসেনি। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম তাও জানি না। আমার মস্তিষ্ক শুধু মন্ডল সাহেবকে দেখার জন্য ছটফট করছিল। আমার বাবা মা ঘরে ঢুকে আমাকে সামলাতে চাইলেন। আমি তো থামার মানুষ না। শেষে না পারতে তারা আমাকে মন্ডল সাহেবের খাটিয়ার কাছে নিয়ে এলেন। মুখ থেকে কাপড়ের কাপড় সরাতেই আগুন ঝলসানো একটা মুখ দেখে চিৎকার করে আমি দ্বিতীয়বারের মতো তার বুকের উপরে ঢলে পড়েছিলাম। সেই ছিল তার সাথে আমার শেষ সাক্ষাৎ। এরপর চোখ যখন খুলছিলাম ততক্ষণে মন্ডল সাহেবের দাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মন্ডল সাহেবকে ছাড়া আমি বেঁচে ছিলাম ঠিকই, তবে আমার রুহের মৃত্যু মন্ডল সাহেবের মৃত্যুর সাথে সাথেই হয়েছিল। বেশ অনেকদিন আমি অপ্রতি প্রকৃতস্থের ন্যায় আচরণ করেছি। প্রায়ই মন্ডল সাহেবকে স্বপ্নে দেখতাম, তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন আর রূপ বউ বলে ডাকতেন। রূপ বউ ডাক শুনলেই দৌড়ে গোরস্থানের কাছে চলে যেতাম। এরপর শ্বশুর আমায় নিয়ে আসতেন সেখান থেকে। মন্ডল সাহেবের কবরের উপর শুয়ে থাকতে কি যে শান্তি লাগতো। মনে হতো তিনি কবরের ভিতর থেকেই
আমাকে রূপ বউ, কুট্টি বউ বলে ডাকছেন। আমার দেখা দেখি ছেলে মেয়েগুলো বাবার কবরের উপরে এসে শুতো। আমার পাগলামি শ্বশুর শাশুড়ি কেউই কমাতে পারতেন না। এমনিতেই বড় সন্তান হারিয়ে তারা ভেঙে পড়েছিল, তার উপর আমার সীমাহীন পাগলামি ও উন্মাদনা তাদের মনে ভীতির সৃষ্টি করেছিল আমি কিছু ঘটিয়ে ফেলি কিনা। এর জন্য আমার আশেপাশে কেউ না কেউ থাকতোই। একা একা কথা বলা, মন্ডল সাহেব বলে হুট করে ডেকে ওঠা সবকিছুই মানসিক ভারসাম্যহীনতায় ইঙ্গিত দিত। এরপর শ্বশুর বহু কবিরাজ দেখিয়ে আমাকে একটু সুস্থ করেছিলেন। মন্ডল সাহেবের মৃত্যুর বছর পেরিয়েছে, আমি একটু সজ্ঞানে এসেছি। ছেলে মেয়েগুলো পড়াশোনায় থেমে গিয়েছিল। এরপর নিজের বুকে পাথর চেপে তাদের আবারও বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। মন্ডল সাহেবের অফিস থেকে বেশ কিছু টাকা দেওয়া হয়েছিল, সেসব দিয়েই ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতাম। শ্বশুরও তার বড় ছেলে রেখে যাওয়া উত্তরসূরিদের পড়াশোনা করাতে কোনো কার্পণ্য করলেন না। আমার দেবর ইসমাইল ভাইয়ের বিয়ে তো বহু আগেই হয়েছে, একটা ছেলেও ছিল। ইউসুফের বিয়ে হয়ে গিয়েছিল, তার বউ যে আমাদের দেখতে পারতো না তা আমি বুঝতাম। 5 সন্তান ও আমার ভরণ পোষণ শ্বশুর দিত, সেটা সে মানতে পারতো না। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হতো বাড়িতে। আমার বিয়ের কথা উঠেছিল, সারা জীবন বিধবা আমাকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে। শ্বশুর দেবরদের খাটের উপর এতগুলো পেট থাকলে অচিরেই রাজার ভাণ্ডারও শূন্য হয়ে যাবে। শাশুড়ি মাঝে মধ্যে রাগারাগি করতেন, হয়তোবা তার ছেলের মৃত্যুর পিছনে আমার হাত ছিল সেটা ভেবেই। নিজে টুকটাক সেলাই করে 2 পয়সা রোজগার করতাম। আসলে একা থাকলেই মন্ডল সাহেবের সাথে কথা বলার স্বভাবটা আমার পরিবর্তন হয়নি, তাই আমাকে কাজে ব্যস্ত রাখতে চাইতেন সবাই। হাঁস মুরগি পালন, সবজি রোপণ, কাঁথা সেলাই আর সময় পেলেই ক্যাসেট চালিয়ে মন্ডল সাহেবের নিজ গলায় গাওয়া রূপসাগরে মনের মানুষ, কাঁচা সোনা গান শোনা, এসবই ছিল আমার নিত্য নৈমিত্তিক জীবন। প্রতি মাসে মাসে কুরআন খতম দিতাম আর গরিব মানুষদের নিজের টুকটাক রোজগারের টাকায় নিজ হাতে রেঁধে খাওয়াতাম। তারা মন ভরে মন্ডল সাহেবের জন্য দোয়া করে চলে যেতেন। আমি সাদা থানের উপরে একটা চাদর দিয়ে মাথা ঢেকে কবরস্থানে চলে আসতাম। বৃষ্টি পড়ে সারা শরীর ভিজে গেলেও সেখান থেকে নড়তাম না। দূরে দাঁড়িয়ে কবরটাকে নিবিড়ভাবে অবলোকন করতাম। মনে হতো মন্ডল সাহেব দূরে হতেই তার রূপ বউকে মন ভরে দেখছেন। আমি চলে গেলে যদি তিনি রাগ করেন, তাকে তুমুল ভর্ষণে একা রেখে গেলে যদি অভিমান করেন। আমার তো তার সাথে বৃষ্টিতে ভেজার ভীষণ শখ ছিল। শহরের বৃষ্টিতে প্রাণ ছিল না। দুজনে মিলে কত পরিকল্পনা করছিলাম, বর্ষা এলে কোনো একদিন বাড়িতে এসে জব্বর ভিজা ভিজবো। যথা নিয়মে বর্ষা ঠিকই আসতো, কিন্তু তার আর ছুটি মিলত না। সেজন্য পরিকল্পনা কোনোদিন বাস্তবায়ন হয়নি। এখনো প্রকৃতির নিয়মে বর্ষা ঠিকই আসে, তবে মন্ডল সাহেব হারিয়ে গেছেন ঠিকানাবিহীন অনন্ত বালুকনায়। ছেলে মেয়ে বড় হয়েছে, শ্বশুর শাশুড়ি গত হয়েছেন বহুদিন হয়। ছেলে 3টা সবাই বড় বড় চাকরি করে। ছেলে মেয়ের বিয়ে দিয়েছি, নাতি নাতনির নানি দাদি হয়েছি। সবাই শহরে থাকে তাদের সাথে, আমিও থাকি মন্ডল সাহেবের শহরে। মন্ডল সাহেব মারা যাওয়ার পরে কোনোদিন শহরে আসা হয়নি। ছেলে মেয়ে সবাই বাবার আদেশে বড় হয়েছে। আচার ব্যবহার তারা যেন মন্ডল সাহেবেরই প্রতিরূপ। আমি তাদের সফলতা ও শিষ্টাচার মন ভরে দেখি। দোয়া করি তারা বাবার আদেশে যেন চিরদিন অটুট থাকে। এই তো সেদিনের কথা। ট্রাকে করে এতগুলো পেয়ারা নিয়ে বাড়িতে আসতেই পায়ের উপর পা উঠিয়ে বসা এক কাঠখোট্টা পুরুষকে দেখলাম, যে গম্ভীর নেত্রে আমার দিকে চেয়ে বলছিল, তুমি কি রূপাই? আমি মাথা নাড়িয়ে সায় জানিয়েছিলাম। সেখান থেকেই তো শুরু। এরপর কথাগুলো বর্ষা কেটে গেছে তার হাত ধরে, কিন্তু মাঝপথে সেই হাতের মালিকের অস্তিত্ব চিরদিনের জন্য বিলীন হয়ে গেল। তার বয়সটা 43-এই থমকে আছে, আর আমি বুড়িয়ে গেছি। মানুষটার সঙ্গে সাক্ষাতের লেনাদেনা বন্ধ কত বসন্ত। তার সাথে সাক্ষাতের জন্য আমি যে কত প্রতীক্ষিত তা কি তিনি জানেন? সেই চিঠি ও ক্যাসেট যত্ন করে ট্যাঙ্কে তুলে রেখেছি।
তার প্রতিটি জিনিস আমি আজও গুছিয়ে রেখে দিয়েছি। সময় পেলেই তা বের করে দেখি। থুরথুরে হাতে তার লেখা সেই চিঠি আমি এখনো পড়ি। আগে বানান করে পড়তাম, এখন মুখস্থ হয়ে গেছে সেই চিঠি। হৃদাস দেব, রব্বউ কেমন কাটিয়েছে তোমার দিনকাল? আশা করি বাড়ির সকলকে নিয়ে ভালোই কাটিয়েছে। নিয়ম করিয়া দুধ ডিম খাচ্ছ তো? আম্মাজানের কথা মেনে চলিও। তিনি যাহা বলেন তোমার মঙ্গলের জন্যই বলেন। শহরটা বড় ব্যস্ত রূপ। জুট মিলের চাকার সাথে সাথে আমাদের জীবনটা বড্ড দ্রুতই ঘুরতেছে, কিন্তু এই যান্ত্রিক শব্দের মাঝেও তোমার সেই মন করা খিলখিল হাসি আর বাগানের দৌড়াদৌড়ির দৃশ্যটা আমার চোখের সামনে হুটহাট ভাসিয়ে ওঠে। সেদিন তোমার পিছে দৌড়ানোটা মনে পড়লে আমার নিজেরই হাসি পাওয়া যায়। তুমি সত্যি আমায় পাগল করিয়ে ছাড়বে। চিঠির সাথে একটা ক্যাসেট পাঠাইছিলাম, আব্বাজানকে বলিয়া দিয়েছি তিনি তোমাকে এটা চালাতে সাহায্য করবেন। ক্যাসেটে আমার নিজের গলায় একটা গান রেকর্ড করিয়ে দিলাম। একলা দুপুরে যখন মন খারাপ হইবে গানটা শুনিও, মনে করিও আমি তোমার পাশেই বসে আছি। তোমার সেই অবুঝ প্রশ্নগুলোর কথা মনে পড়িলে এখনো অবাক হই। বড় তো হইতেছ এবার, একটু বুদ্ধি শুদ্ধি বাড়াও। পরের বার যখন আসিব তোমাকে এই শহরে আমার সাথে নিয়ে আসার ব্যবস্থা করিব ইনশাল্লাহ। তখন আর তোমার তখন আর আমার চিঠির প্রতীক্ষায় থাকিতে হইবে না। নিজের যত্ন নিও, আমার জন্য দোয়া করিও। ইতি ইসাক আলী মণ্ডল। পঞ্চদ। চিঠি লেখা শেষ হবার পর মনে হইল তুমি তো পড়িতে জানো না, বাড়িতে আসিয়া পড়িয়া শোনাব। মণ্ডল সাহেব কথা শুদ্ধভাবে বলতেন, তবে চিঠি লিখতেন এভাবে সাধু চলিত মিলেমিশে লিখতেন। একলা দুপুরে সেই চিঠি আজও পড়েছি, প্রতিটি অক্ষরে হাত বুলিয়েছি। লেখাগুলোয় হাত ছোঁয়ানোর মতো মণ্ডল সাহেবকেও যদি এভাবে ছোঁয়া যেত। সমাপ্ত। গল্প পথ হারানোর ঠিকানায়। গল্পের শেষ অংশ লেখা তাজরিন ফাতিহা।